আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। একটু রেসপন্স করেন, দেখা যায় কিনা, স্লাইড দেখা যায় কিনা, শব্দ শোনা যায় কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্লাইড দেখা যায়, শব্দ শোনা যায়? জি স্যার, ক্লিয়ার সবকিছু। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর কাছে হাজার শুকর, আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আজকে আমরা মূলত চ্যাপ্টার কেনশিয়ান অ্যান্ড ইটস গ্রেট ডিপ্রেশন অফ 30s, হ্যাঁ, নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার 6 নিয়ে কাজ করব। আজকে হচ্ছে 23তম লেকচার, ইকোনমিক থটের আজকে 23তম লেকচার, ঠিক আছে? তো আজকে লেকচারের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার হচ্ছে কেইনস অ্যান্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s। কেইনস অ্যান্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s। কেইনস এবং তিনি যে মহামন্দার কথা বলেছেন 1930 সালে, সেই মহামন্দা নিয়ে মোটামুটি আজকে কাজ করব। কিভাবে সেই মহামন্দাটা হয়, কি কি কারণে হলো, সেগুলো নিয়ে কাজ করব। তো খুব মজার একটা চ্যাপ্টার এবং এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে আমাদের। সো কেইনস এবং 30 দশকের মহামন্দা। তো বুক রেফারেন্স কোন বইগুলো আমরা ব্যবহার করব? ব্লক এম, তারপরে হচ্ছে Negativity, History of Economic Thought, North Holland, Eklund, R.R. Hibbard, A History of Economic Theory and Method, McGraw-Hill, Scumter J., A History of Economic Analysis, Oxford University Press, Snowden, Brain, A Modern Guide to Macroeconomics and Introduction to Completing School of Thought. তো আজকের লেকচার শেষে, লেকচারটা কি কি দ্বারা গঠিত বা লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো, সেটা নিয়ে একটু কথা বলছি। নাম্বার 1, কনসেপ্ট অফ কেনশিয়ান ইকোনমিক্স। কেনশীয় অর্থনীতিটা কি, এর সম্পর্কে বিশদভাবে আমরা জিনিসগুলো জানতে পারবো। কেনশিয়ান অর্থনীতিটা কি, হ্যাঁ। ফিচার্স অফ কেনশিয়ান থট, কেইনসের চিন্তাধারার বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবো। Contribution of Keynes in different fields of macroeconomics, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কেইনসের অবদান, সেই সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারবো। কেনশিয়ান বিপ্লব বা কেনশিয়ান রিভলিউশন কি, কনসেপ্ট অফ কেনশিয়ান রিভলিউশন, যে কেনশিয়ান বিপ্লবটা কি সেই সম্পর্কে আমরা জানবো। ব্যাকগ্রাউন্ড অফ দি কেনশিয়ান রিভলিউশন ইন দি হিস্ট্রি অফ ইকোনমিক থট, অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেনশীয় বিপ্লবের পটভূমি। অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেনশিয়ান বিপ্লবের পটভূমিটা কি সেটা সম্পর্কে জানতে পারবো। লাস্ট নট দি লিস্ট, কেনশিয়ান থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, কেনশীয় আয় ও নিয়োগ তত্ত্ব, এগুলো ম্যাক্রো ইকোনমিক্সে আমরা পড়েছি, তারপর একটা রিভিউ হয়ে যাবে, ঠিক আছে? সো we would like to see J.M. Keynes, 19 দশকের প্রখ্যাত ইকোনমিস্ট J.M. Keynes, যার নাম শুনেছি। সো আজকের টপিক হচ্ছে কেনশিয়ান ইকোনমিক্স। তো চলে যাই কনসেপ্ট অফ কেনশিয়ান ইকোনমিক্স। কনসেপ্ট অফ কেনশিয়ান ইকোনমিক্স, কেনশিয়ান ইকোনমিক্সটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। কনসেপ্ট অফ কেনশিয়ান ইকোনমিক্স, কেনশিয়ান ইকোনমিক্সটা কি সেটা সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। একটু খেয়াল করি, বিগত শতাব্দীর 20 দশক পর্যন্ত অর্থনীতিবিদরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে নিজেদের আলোচনা সীমিত রাখেন।
সমষ্টিগতভাবে অর্থনৈতিক বিষয়সমূহের আলোচনা ছিল সীমিত। কেইন্স এসে এই প্রচলিত প্রথা ভেঙে সামষ্টিক অর্থনীতির একটি পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করান। কে দাঁড় করিয়েছে? সামষ্টিক অর্থনীতির একটা পূর্ণাঙ্গ রূপরেখা দাঁড় করিয়েছে কেইন্স। হ্যাঁ, ক্লাসিক্যাল অর্থনীতি ছিল মূলত অবাধ বাজার এবং মূল্য পদ্ধতির উপর ভিত্তি করে। সো ক্লাসিক্যাল অর্থনীতির যে বিষয়টা ছিল সেখানে অবাধ বাজার ছিল, অবাধ বাজার এবং মূল্য পদ্ধতি, এই দুইটার উপরে ভিত্তি করে ক্লাসিক্যাল অর্থনীতি গড়ে উঠেছে। সো ক্লাসিক্যাল নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে সবাই? একটা রেসপন্স করি। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়ান। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, ক্লাসিক্যাল অর্থনীতি মূল ভিত্তি হচ্ছে অবাধ বাজার এবং মূল্য পদ্ধতি। আর ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। কোনো ক্ষেত্রেই তারা সরকারি হস্তক্ষেপ, গভর্নমেন্ট ইন্টারভেনশনের পক্ষপাতী ছিলেন না। ঠিক আছে। পরবর্তী সময়ে ক্লাসিক্যালদের কিছু মতবাদ কার্ল মার্কস, প্রুধো, হবসন, সিসমন্ডি সমালোচনা করেন। এদের সমালোচনার আলোকে এবং 30 দশকের অর্থনৈতিক মন্দার ভিত্তিতে কি বলেছে? এই সমস্ত অর্থনীতিবিদরা যেগুলো সমালোচনা করেছেন তার আলোকে এবং 30 দশকের অর্থনৈতিক মন্দার ভিত্তিতে জে এম কেইন্স তার বিখ্যাত গ্রন্থে কি করেছেন একটু খেয়াল করি। তার বিখ্যাত গ্রন্থ দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। কেইন্সের বিখ্যাত গ্রন্থের নাম কি? এটা প্রায়ই আসে, দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি। ঠিক আছে। এই বইতে ভিন্ন ধর্মীয় অর্থনৈতিক ব্যবস্থা কি করেছেন? তিনি গড়ে তোলার সুপারিশ করেন। তিনি দেখান যে পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে যে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয় তার মূল কারণ হলো সামগ্রিক চাহিদার ঘাটতি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা আয়, নিয়োগ, বিনিয়োগ, সঞ্চয়, সুদের হার, অর্থনৈতিক চাহিদা ইত্যাদি সম্পর্কে যেসব ধারণা পোষণ করতেন সেগুলোর সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন। সংশোধন মানে কি? যা ভুল ত্রুটিগুলো সেটা ত্রুটি সংশোধন করে নতুন তথ্য উপস্থাপন। পরিবর্তন মানে কি? যে তথ্যটা আগে ছিল টোটালি পরিবর্তিত করে নতুন তথ্য দিয়ে। আর পরিবর্ধন, যা আগে ছিল সেটা কিছু সংশোধন করে নতুন ভাবে আরো কিছু অ্যাড করে পরিবর্ধন করে তিনি একটি সামষ্টিক অর্থনীতি পদ্ধতি গড়ে তোলেন। তিনি দেখান পুঁজিবাদী বা অবাধ বাজার ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সব সমস্যার সমাধান করতে সক্ষম নয়, এজন্য সরকারি হস্তক্ষেপের প্রয়োজন। এটা কার কথা? কেইন্সের কথা। ক্লাসিক্যাল অর্থনীতিতে অবাধ বাজার ছিল, সেখানে সরকারি হস্তক্ষেপ ছিল না। কিন্তু পরবর্তীতে যে 30 দশকের মহামন্দা আরো কিছু আমাদের অর্থনীতিবিদদের ক্লাসিক্যাল মতবাদের সমালোচনা করার প্রেক্ষিতে সেটার উপরে ভিত্তি করে জে এম কেইন্স 1930 সালে তার জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি নামক গ্রন্থে ভিন্ন ধর্মী যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ দিয়েছেন। ঠিক আছে। এখন উপরোক্ত উপায়ে কেইন্স ক্লাসিক্যাল দুই ঘাত যাই হোক, নেটওয়ার্কে বারবার বাড়ি দিচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, শব্দ শোনা যাচ্ছে। একজন একটু রেসপন্স করি।
দেখা যাচ্ছে স্লাইড? অনেক ডিস্টার্ব করতেছে, কেটে কেটে আসে। হ্যাঁ হ্যাঁ, এখন কিচ্ছু করার কিছু নাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা আপনাদেরও কোনো না সমস্যা নেই? স্যার শোনা যাচ্ছে না স্যার কিছু যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কে কিছু প্রবলেম ছিল। আল্লাহ আল্লাহ করে নেটওয়ার্কে যাতে প্রবলেমটা না হয় আমি যতটুকু চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, এখন শোনা যাচ্ছে তো? স্যার এখন শোনা যায়, প্রথম দিক জি থেকে স্যার। অনেক। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি। উপরোক্ত উপায়ে কেইন্স ক্লাসিক্যাল দুই ঘাত অর্থনীতি থেকে তিন ঘাত অর্থনীতি প্রবর্তন করেন, অর্থাৎ অবাধ বাজার ব্যবস্থার বদলে তিনি মিশ্র অর্থনীতি প্রচলনের সুপারিশ দেন। কে দিয়েছেন? সেটা হচ্ছে জে এম কেইন্স দিয়েছেন। এটি তৎকালীন যুগে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পরিলক্ষিত হয় এবং পরবর্তী বহু সময় পর্যন্ত অর্থনীতিবিদরা এই ব্যবস্থাকে কি করেছেন? স্বাগত জানান। ঠিক আছে। সো কেইন্সের সুপারিশের আলোকে বিভিন্ন দেশ মিশ্র অর্থনৈতিক যে ব্যবস্থা রয়েছে সেটা চালু করেছেন। এইভাবে বাজার অর্থনীতির বদলে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা পদ্ধতি কেইন্স গড়ে তোলেন তাকে মূলত কেইন্সীয় অর্থনীতি বলে। তো কেইন্সীয় অর্থনীতিটা কি? কেইন্সীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতির পক্ষে মূলত মতবাদ প্রকাশ করেন। ঠিক আছে, এরপরে চলে আসি আমি পরবর্তী স্লাইডে। ফিচার্স অফ কেইনশিয়ান থট। ফিচার্স অফ কেইনশিয়ান থট, কেইন্সের চিন্তাধারার বৈশিষ্ট্য সমূহ খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কেইনশিয়ান অর্থনীতির যে বৈশিষ্ট্য সেগুলো কি কি রয়েছে। নাম্বার ওয়ান, কেইনশিয়ান অর্থনীতি মূলত সামষ্টিক অর্থনীতি নিয়ে কাজ করে। নাম্বার টু, কেইনশীয় বিশ্লেষণ স্বল্প মেয়াদী। নাম্বার থ্রি, অর্থের প্রসারিত ভূমিকা, এক্সটেন্ডেড রোল অফ মানি। এখন আসেন, কেইনশীয় অর্থনীতি মূলত সামষ্টিক অর্থনীতি। কেইনসের পূর্বে ক্লাসিক্যাল ও নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মূলত দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণে নিজেদের আলোচনা সীমিত রাখেন, যা ব্যষ্টিক অর্থনীতি হিসেবে পরিচিত। কেইনসীয় অর্থনীতি মূলত জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, নিয়োগ ইত্যাদির মতো সামষ্টিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই জন্য কেইনসীয় আলোচনাকে অনেকে মূলত সামষ্টিক অর্থনীতি হিসেবে অভিহিত করেন। এরূপ অর্থনীতির আলোকে কেইনস বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ করেন। নাম্বার টু, কেইনসীয় বিশ্লেষণ স্বল্পমেয়াদী। কেইনসিয়ান অ্যানালাইসিস ইজ শর্ট রান টাইপ। তো কেইনস তার বিভিন্ন আলোচনায় স্বল্পকালকে গুরুত্ব প্রদান করেন। তা মতে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রত্যাশায় মানুষ স্বল্প সময়ের কারণ কোন অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য মানুষ দীর্ঘকাল ধরে বসে থাকতে পারে না। এখানে কি বলেছে? নাম্বার টু তে যেটা বলেছে যে কেইনসের মতে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধানের প্রত্যাশা মানুষ স্বল্পকালীন সময়ে করে, কারণ কোন অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য মানুষ দীর্ঘকাল ধরে বসে থাকতে পারে না। এই জন্য একসময় তিনি মন্তব্য করেন, ইন দি লং রান উই শ্যাল অল ডেড, মানে দীর্ঘমেয়াদে আমরা সবাই মারা যাব। সো এই উক্তি থেকে বোঝা যায় যে কেইনসের অর্থনৈতিক আলোচনা সমস্যা পর্যালোচনা এবং তার সমাধানের জন্য স্বল্প মেয়াদের উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া কেইনস এর পরবর্তী সময়ে আর্থার স্মিথ, সাইমন কুজনেট, জেমস টুবিন এবং অপর অর্থনীতিবিদ কেইনসের বিভিন্ন বক্তব্য বাস্তব তথ্য নিয়ে গবেষণা করে দেখতে পান যে বেশিরভাগ ক্ষেত্রে কেইনসীয় বক্তব্য স্বল্প মেয়াদে প্রযোজ্য। তার মানে কেইনস যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো মূলত স্বল্প মেয়াদের উপরে ভিত্তি করে প্রযোজ্য। স্বল্প মেয়াদ কাকে বলে? What is short run? Short run is a period of time when the fixed factor of production is remain fixed and the variable factor is
is keep changing. What is long run? All the factor will keep changing, both fixed factor and variable factor. মনে আছে তো? তো তার যে বক্তব্য সেটা স্বল্পকালের উপরে মেইনলি প্রযোজ্য। নাম্বার 3, অর্থের প্রসারিত ভূমিকা, এক্সটেন্ডেড রোল অফ মানি। কেইন্স তার আলোচনায় অর্থের ভূমিকা সম্প্রসারণ করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। কারা করেছেন? ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কি বলেছেন? ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যেটা বলেছেন সেটা হচ্ছে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। হ্যাঁ, কেইন্স এছাড়া অর্থকে মূল্যের সংরক্ষক হিসেবে বিবেচনা করে। তার আলোচিত লেনদেন এবং সতর্কতামূলক উদ্দেশ্যজনিত অর্থের চাহিদা, অর্থের বিনিময় ফাংশন এবং অর্থের যে ফটকা চাহিদা রয়েছে, অর্থের ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা মূল্যের সংরক্ষক হিসেবে অর্থের ভূমিকা তুলে ধরে। প্রথম দুটি চাহিদা মূলত আয় এবং শেষার্থ চাহিদা সুদের হার দ্বারা প্রভাবিত বলে তিনি কি করেন? তিনি মনে করেন অর্থের চাহিদা সুদের হার দ্বারা যে প্রভাবিত হয় তার পক্ষে তিনি মত প্রকাশ করেন। এরপরে আসেন নাম্বার 4, মুক্ত বাজার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ভূমিকা স্বীকৃত। রোল অফ স্টেট ইনস্টেড অফ ফ্রি মার্কেট মেকানিজম এস্টাবলিশড। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনে মুদ্রানীতির চেয়ে ফিসক্যাল নীতি বেশ গুরুত্বপূর্ণ। ফিসক্যাল পলিসি ইজ মোর ইম্পর্টেন্ট দেন মনিটারি পলিসি। ঠিক আছে। এরপরে আসি নাম্বার 6, কেইন্সীয় অর্থনীতি পুঁজিবাদী ব্যবস্থার সংশোধন। কেইন্সীয় অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি যে ব্যবস্থাটা গড়ে তোলা হচ্ছে তার সংশোধন করে। এখন দেখা যাচ্ছে, আচ্ছা এখন আমরা চলে আসি যেটা নাম্বার 4, মুক্তবাজার যে অর্থনীতি রয়েছে, মুক্তবাজার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় হস্তক্ষেপের ভূমিকা। কেইন্সের মতে অবাধ বাজার ব্যবস্থার অধীনে অপূর্ণ নিয়োগ পরিলক্ষিত হতে পারে, প্রান্তিক ভোগ প্রবণতা একের কম, এই কারণে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান থেকে কম হতে পারে বলে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগের ভারসাম্য সৃষ্টি হয় বলে তিনি মত প্রকাশ করেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, অর্থাৎ অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছার জন্য কেইন্স রাষ্ট্রীয় হস্তক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন। কে করেছেন? জে.এম. কেইন্স। রাষ্ট্রীয় যে হস্তক্ষেপ রয়েছে তার উপরে তিনি কি করেছেন? গুরুত্ব আরোপ করেছেন। ঠিক আছে। নাম্বার 5, সামষ্টিক স্থিতিশীলতা অর্জনে মুদ্রানীতির চেয়ে ফিসক্যাল নীতি বেশি গুরুত্বপূর্ণ। কেইন্সের তত্ত্বে অপূর্ণ নিয়োগের বাজার অর্থনীতি একটি স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। এ থেকে উত্তরণের জন্য 2 ধরনের নীতি তিনি চুজ করেছেন, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি। তার মতে মুদ্রা অথবা ফিসক্যাল নীতির কথা বলা হয়েছে, তবে তারল্য ফাঁদ অবস্থায় মুদ্রা বাজারের সৃষ্টির সম্ভাবনা থাকায় পূর্ণ নিয়োগ অর্জনের ক্ষেত্রে মুদ্রানীতির সীমাবদ্ধতার কথা রয়েছে। সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের নিশ্চিত উপায় হিসেবে কেইন্স অর্থনীতিতে ফিসক্যাল নীতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। কেইন্সের যে চিন্তাধারা ছিল সেটাতে তিনি বলেছেন যে 2 ধরনের মুদ্রানীতি আছে, একটা হচ্ছে মনিটারি পলিসি, 2 ধরনের পলিসি 2 ধরনের, একটা হচ্ছে মুদ্রানীতি আর একটা হচ্ছে ফিসক্যাল পলিসি। আচ্ছা, একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে মুদ্রানীতি। এখন এই যে মুদ্রানীতি বা মনিটারি যে পলিসি আছে সেই পলিসিটা তারল্য ফাঁদের অংশে যে আটকে যায়। তো সেই ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের উপায় হিসেবে তিনি কেইন্সীয় অর্থনীতিতে ফিসক্যাল নীতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। ঠিক আছে। নাম্বার 6, কেইন্সিয়ান অর্থনীতি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সংশোধন। কেইন্স নিজে পুঁজিবাদের ধ্বংস কামনা করেন নাই, তার সংস্কার চান মাত্র। তার মতে রাষ্ট্রের সহায়তা এই সংস্কার করা সম্ভব। মানে কি? এটা পরিবর্ধন। তার মানে কি? কিছু সমস্যা ছিল পুঁজিবাদী অর্থনীতি, সেই সমস্যাটাকে কেইন্স কি করেছেন? ওভারকাম করে নতুন কিছু যে জায়গার সমস্যা ছিল সেগুলো ইরেজ করে
নতুন কিছু সংযোজন করে সেই ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে গেছেন কেইন্স। তো তিনি বেসরকারি প্রতিষ্ঠানে বিলোপ চান নাই। তার মতে রাষ্ট্র একটি সমন্বয়কারী শক্তি, আয় ও নিয়োগ নীতি যাতে সাফল্যমণ্ডিত হয় সেজন্য বেসরকারি প্রচেষ্টার পিছনে রাষ্ট্রের সক্রিয় সমর্থন থাকা উচিত। কেইন্স পুঁজিবাদী সমাজের অতিরিক্ত অর্থনৈতিক অসাম্য ভালো বলে মনে করেন নাই, মানে ডিসইকুইলিব্রিয়াম যেটাকে বলা হয়। তাই তিনি সমাজতন্ত্রী বা সাম্যবাদীদের ন্যায় আয় বৈষম্য বিলোপের পক্ষপাতী ছিলেন না। তিনি সরকারি হস্তক্ষেপের মাধ্যমে অতিরিক্ত আয় বৈষম্য কিছুটা কমানোর কি ছিলেন? পক্ষপাতী ছিলেন। তার নিজের ভাষায় বলা যায়, ফর মাই ওন পার্ট আই বিলিভ দ্যাট দেয়ার ইজ সোশ্যাল অ্যান্ড psychological justification or significant inequalities of income and wealth, but not for such large disparities as exist today. ঠিক আছে? সো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে কেইন্স মূলত একজন সমাজতন্ত্রী ছিলেন না, বরং তাকে সংস্কারবাদী পুঁজিবাদী অর্থনীতিবিদ বলা যায়। কেইন্স ব্যক্তিগতভাবে সাম্যবাদের বিরুদ্ধে ছিলেন। তিনি সাম্যবাদিতা দূরের কথা, সাম্যবাদকে মনে হয় ঘৃণা করতেন, মানে সাম্যবাদকে ঘৃণা করতেন। তার যে উক্তিতে এই বক্তব্যের সমর্থন মিলে তা হলো, ইফ কমিউনিজম অ্যাচিভস সার্টেন সাকসেস, কমিউনিজম যদি সাকসেসফুল হয়, ইট উইল অ্যাচিভ ইট নট অ্যাজ অ্যান ইমপ্রুভ ইকোনমিক টেকনিক, তার মানে এটা ইকোনমিক টেকনিক হিসেবে খুব উন্নত হবে না কমিউনিজম বা সাম্যবাদিতা, বাট অ্যাজ এ রিলিজিয়ন হিসেবে সেটা ঠিক থাকবে, বাট ইকোনমিক যে কৌশল হিসেবে সাম্যবাদিতা কি হবে না, উন্নতি হবে না। এরপরও কেইন্স কে কেউ সমাজতন্ত্রী বলে তার প্রতি অবিচার করা হবে বলে আমি মনে করি। নাম্বার 7 যেটা রয়েছে, কেইন্সীয় অর্থনীতিতে মন্দা এবং মুদ্রাস্ফীতি উভয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্দা এবং মুদ্রাস্ফীতির উভয় বিষয়ের উপরে কি করেছে কেইন্সীয় অর্থনীতি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আমরা চলে আসি যে ফ্যাক্টরটা কি, মন্দা কিভাবে হয়। দেখেন, কেইন্সীয় অর্থনীতি শুধু মহামন্দা গ্রেট ডিপ্রেশন সম্পর্কে আলোচনা করা হয় নাই, মুদ্রানীতি সম্পর্কে প্রচুর আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, জেনারেল থিওরি বইতে কেইন্স অর্থনৈতিক মন্দা এবং অপূর্ণ নিয়োগের আলোচনার উপর বেশি জোর দেন। আবার দি ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ পিস বইতে তিনি মুদ্রাস্ফীতিকে অর্থনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে অভিযুক্ত করেন। তার মানে কোন বইতে সে আলোচনা করেছেন? উদাহরণস্বরূপ জেনারেল থিওরি, একটু খেয়াল করি, জেনারেল থিওরি বইতে কেইন্স অর্থনৈতিক মন্দা এবং অপূর্ণ নিয়োগের আলোচনার উপর বেশি জোর দেন। ঠিক আছে? আবার দি ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ পিস বইতে তিনি মুদ্রাস্ফীতিকে অর্থনৈতিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে সে কি করেছে? অভিযুক্ত করেন। তিনি যুদ্ধাবস্থায় মুদ্রাস্ফীতি দমনের জন্য কতিপয় কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। অন্যদিকে হাউ টু পে ফর দি ওয়ার বইতে কেইন্স মুদ্রাস্ফীতি এড়িয়ে কিভাবে যুদ্ধ ব্যয় মেটানো যায় সে সম্পর্কে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। তাছাড়া মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন বিভিন্ন প্রতিক্রিয়া তুলনা করে তিনি মুদ্রা সংকোচনের তুলনায় মুদ্রাস্ফীতিকে মন্দের ভালো বলেন, মুদ্রা সংকোচনের তুলনায় মুদ্রাস্ফীতিকে মন্দের ভালো বলেন। তাই এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, তো এই যে ফ্যাক্টরটা, এখানে অনেক কিছু বলেছে যে কেইন্স মন্দা এবং মুদ্রাস্ফীতি উভয় বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি অর্থনীতিকে তার যে জেনারেল থিওরি বইতে অর্থনৈতিক মন্দা এবং অপূর্ণ নিয়োগের উপরে তিনি বেশি জোর দিয়েছেন। তাছাড়া আরেকটা বই দিয়েছে দি ইকোনমিক কনসিকুয়েন্স অফ পিস বইতে তিনি একটা দেশের অর্থনীতি ধ্বংসের প্রধান কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটা তিনি দেখিয়েছেন। তিনি আরেকটা বিষয়ের উপরে জোর দিয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ ব্যয় মিটানোর জন্য তিনি যুদ্ধ ব্যয়ের সময় মুদ্রাস্ফীতিটা বেড়ে যায়, সেটা কিভাবে দমন করা যায় সেই জন্য তিনি কতিপয় সুপারিশ করেছেন। তাছাড়াও
তিনি হাউ টু পে ফর দি ওয়ার বইতে মুদ্রাস্ফীতি এরিয়া কিভাবে যুদ্ধ ব্যয় মেটানো যায় সে সম্পর্কে তার সুচিন্তিত যে মতামত আছে সেটা তিনি দিয়েছেন। তিনি মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে মুদ্রা সংকোচনের তুলনায় মুদ্রাস্ফীতিকে তিনি কি বলেছেন? মন্দের ভালো বলেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতিকে তিনি কি বলেছেন? মন্দের ভালো বলেছেন। ঠিক আছে। এখন কন্ট্রিবিউশন অফ কেইনস ইন ডিফারেন্ট ফিল্ড অফ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স এর ডিফারেন্ট ফিল্ডে কেইনসিয়ানের যে অবদান সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সেই অবদানগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে। দেখেন, জন মেনার্ড কেইনস একজন অর্থনীতিবিদ ছিলেন যিনি অর্থনৈতিক চিন্তাধারা বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। তিনি অর্থনীতির বহু ক্ষেত্রে বিভিন্ন উপায়ে অবদান রাখেন। তবে এর জন্য নিম্নোক্ত সমূহ হলো প্রধান। কি কি ক্ষেত্রে তিনি অবদান রাখেন? এক হচ্ছে নিয়োগতন্ত্র। নিয়োগতন্ত্র ক্লাসিক্যাল যে নিয়োগতত্ত্ব রয়েছে সেক্ষেত্রে কেইনস ক্লাসিক্যাল নিয়োগতত্ত্ব বাতিল করে একটি নতুন তত্ত্ব প্রদান করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা অবস্থায় শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দ্বারা নিয়োগ স্তর নির্ধারিত হয়। এটা কারা মনে করতেন? ক্লাসিক্যাল। কিন্তু কেইনস যুক্তি দেন যে শ্রমবাজারে অপূর্ণ প্রতিযোগিতা রয়েছে, এই জন্য আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয় থাকতে পারে। অন্যদিকে কার্যকর চাহিদা দ্বারা নিয়োগ স্তর নির্ধারিত হয়। এরূপ চাহিদা ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টির সমান। তো ক্লাসিক্যাল তত্ত্বের সাথে সঙ্গতি রাখার জন্য তিনি বিনিয়োগকে সুদের হারে উপর অথচ সঞ্চয়কে আয়ের উপর নির্ভরশীল ধরে দেন। ঠিক আছে। তিনি যুক্তি দেন আয় বাড়ার অনুপাতে ভোগ ব্যয় বাড়বে না, মানে আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সেই হারে বাড়বে না। ফলে অর্থনীতিতে যোগান অপেক্ষা মোট কার্যকরী চাহিদা কম হবে। এই অবস্থায় দ্রব্যের মূল্য বাঞ্ছিত স্তর নিচে থাকবে। শ্রমবাজারে আর্থিক মজুরি অনমনীয় থাকায় প্রকৃত মজুরি বাঞ্ছিত অপেক্ষা বেশি হবে। ফলে এই মজুরি স্তরের শ্রমের যোগান অপেক্ষা চাহিদা কম হবে। এই কারণে শ্রমবাজারে অপূর্ণ নিয়োগ পরিলক্ষিত হবে। সো কেইনসের মতে প্রকৃত মজুরি কমিয়ে শ্রমের চাহিদা বাড়িয়ে নিয়োগ বাড়ানো সম্ভব। এটা টোটালটা মতামত হচ্ছে কেইনসের। ঠিক আছে। আর্থিক মজুরি প্রদত্ত বলে প্রকৃত মজুরি কমানোর একমাত্র উপায়, ঠিক আছে, হলো দ্রব্যমূল্য বাড়ানো। আর দ্রব্যমূল্য বাড়াতে হলে সামগ্রিক চাহিদা বাড়ানো প্রয়োজন। নাম্বার 2, ভোগ সম্পর্কিত মৌলিক মনস্তাত্ত্বিক বিধি, ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা পার্ট 4 বের হলে বিভিন্ন ভাইভায় যাবেন, তখন ভাইভাতে প্রথম কথাই থাকবে যে হোয়াট ইজ দি ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন বাই জেএম কেইনস। কেইনসের ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল লটা কি? হ্যাঁ, তখন আমাদেরকে কিন্তু বলতে হবে যে according to Keynes, as income increases, your consumption will increases, not at the same rate. So ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশন বাড়বে, তবে আয় যতটুকু বাড়বে কনজাম্পশন ততটুকু বাড়বে না। ফর দ্যাট রিজন এমপিসি লাইজ বিটুইন 0 to 1, মানে 0 থেকে বেশি, 1 থেকে বড়। আমার 100 টাকা বেড়ে ইনকাম বাড়লো, আমি 100 টাকা ভোগ করব না, 60 টাকা ভোগ করব। তাহলে সেই ক্ষেত্রে এমপিসি মানে কি? ডিসি বাই ডিওয়াই বা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। দেখেন, কেইনস তার জেনারেল থিওরি বইতে মানুষের ভোগ প্রবণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। তিনি যুক্তি দেন যে জাতীয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে, কিন্তু যে অনুপাতে আয় বাড়বে তার চেয়ে কম অনুপাতে ভোগ ব্যয় বাড়বে। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা ধনাত্মক থাকবে, তবে 1-এর থেকে কম হবে। 0-এর থেকে বেশি, 1-এর থেকে কম। তার মতে কোনো ব্যক্তি সাধারণত 8টি কারণে ভোগ ব্যয় সংকোচনে লিপ্ত হয়। কয়টা কারণে বলেছে? কোনো ব্যক্তি কয়টা কারণে ভোগ ব্যয় সংকুচিত করবে? কোনো ব্যক্তি সাধারণত 8টি কারণে ভোগ ব্যয় সংকোচনে লিপ্ত হবে। ভোগ ব্যয় সংকোচনে
লিপ্ত হবে। ঠিক আছে, তাহলে চলেন আসেন 8টি কারণ আমরা দেখে ফেলি। সাবধানতা, ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা, ব্যয় হিসাব, প্রগতি, কৃপণতা, উদ্যোগ, স্বাধীনতা, অহংকার। সো সাবধানতা মানে সিকিউরিটি পারপাস, ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা, ব্যয় হিসাব, প্রগতি, কৃপণতা, উদ্যোগ, স্বাধীনতা, অহংকার। আবার ভোগ ব্যয় সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠানের মনোভাবের পিছনে 4টি কারণ থাকতে পারে: উদ্যোগ, তারল্য, পছন্দ, প্রগতি, আর্থিক বিচার বিবেচনা এবং নিরাপত্তা মনোবৃত্তি। সো কেইন্সের ভোগ তত্ত্ব নিম্নোক্ত কারণে গুরুত্বপূর্ণ বলা যায়। প্রথমত, স্বল্প মেয়াদে ভোগ অপেক্ষক স্থিতিশীল, তাই আয় ও নিয়োগ বাড়াতে হলে বিনিয়োগ বাড়ানো উচিত। নাম্বার 2, আয় ও ব্যয়ের মধ্যে সময় ব্যবধান থাকে, তাছাড়া ব্যয় স্বয়ংক্রিয় কোনো বিষয় নয়, ফলে অবাধ বাজার নীতি আয় ও নিয়োগ বাড়াতে পর্যাপ্ত নয়, সুতরাং রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। তৃতীয়টা কি বলেছে দেখেন, ভোগ আয় বাড়ার পেছনে থাকে বলে অর্থনীতিতে অতিরিক্ত উৎপাদন সংকট সৃষ্টি হতে পারে, অর্থাৎ ভোগ অপেক্ষক স্থিতিশীল বলে অপূর্ণ নিয়োগের ভারসাম্য দেখা দিতে পারে। চতুর্থত, প্রান্তিক ভোগ প্রবণতা এক অপেক্ষা কম হওয়ায় মূলধন দ্রব্যের চাহিদার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সো কেইনসীয় ভোগ তত্ত্ব দ্রব্য বাজারে সামগ্রিক চাহিদা ঘাটতির বিষয়টি প্রধানত তুলে ধরেন। এর ফলেই শ্রম বাজারে অপূর্ণ নিয়োগের সৃষ্টি হয়। একদিক থেকে চিন্তা করলে কেইনস অত্যন্ত মূল্যবান অবদান রেখে গেছেন। ঠিক আছে, একদিক থেকে যদি আমরা চিন্তা করি, কেইনস অবশ্যই অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের বিনিয়োগ তত্ত্ব। আচ্ছা, বিনিয়োগ তত্ত্ব একটু খেয়াল করি কেইনস কি বলেছেন তার বিনিয়োগ তত্ত্বে। নাম্বার 3, কেইনসের যে বিনিয়োগ তত্ত্ব রয়েছে সেখানে কি বলেছেন? তো বিনিয়োগ তত্ত্ব, থিওরি অফ ইনভেস্টমেন্ট তত্ত্ব, আর 4 নম্বর হচ্ছে বিনিয়োগ গুণক তত্ত্ব। ঠিক আছে, এখন আগে বিনিয়োগ তত্ত্বটা জেনে বিনিয়োগ গুণক তত্ত্ব আসবো। কেইনসের তত্ত্ব অনুযায়ী নিয়োগ স্তর প্রভাবিত করে। বিনিয়োগ দুটি উপাদানের উপর নির্ভরশীল। কেইনসের মতে ভবিষ্যতে কিরূপ আয় প্রত্যাশা করা যায় তার উপরে ভিত্তি করে মানুষ অর্থ বিনিয়োগ করবে, তবে বর্তমান আয় বিনিয়োগ কিছুটা প্রভাবিত করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। তার মতে দীর্ঘমেয়াদে মূলধনের প্রান্তিক দক্ষতা কমবে, কারণ এই সময় মূলধন দ্রব্যের যে যোগান ব্যয় সেই যোগান ব্যয় বাড়তে পারে, অথবা এর ভবিষ্যৎ প্রত্যাশিত আয় কমতে পারে। প্রান্তিক দক্ষতার উঠানামার কারণে মূলত বাণিজ্য চক্রের সৃষ্টি হয় বলে কেইনস মত প্রকাশ করেন। কেইনসের বিনিয়োগ তত্ত্বের দ্বিতীয় অংশ হলো সুদের হার। তার মতে অর্থের চাহিদা, তারল্য, পছন্দ এবং অর্থের যোগান দ্বারা সুদের হার নির্ধারিত হয়। 4 নম্বর হচ্ছে বিনিয়োগ গুণক তত্ত্ব। বিনিয়োগ গুণক তত্ত্ব একটু খেয়াল করি। কেইনসের মতে এক একক বিনিয়োগ বাড়ালে জাতীয় আয় কোনো নির্দিষ্ট গণিতক অনুপাতে বেড়ে যায়। একেই বিনিয়োগ গুণক নামে কে অভিহিত করেন? জে.এম. কেইনস। তার মতে প্রান্তিক ভোগ প্রবণতা বেশি বা কম হলে এরূপ গুণকের মান বেশি বা কম হবে। এজন্য তার মতে দেশে কোনো কারণে প্রান্তিক ভোগ প্রবণতা বাড়লে দেশে কোনো কারণে প্রান্তিক ভোগ প্রবণতা বাড়লে বা কমলে বিনিয়োগ প্রদত্ত অবস্থায় আয় ও নিয়োগ স্তর কিভাবে হয়? উঠানামা কম বেশি হয়। কেইনস মূলত পুঁজিবাদী অবাধ বাজার অর্থনীতিতে কিভাবে অপূর্ণ নিয়োগ এবং অতি উৎপাদন সংকট সৃষ্টি হতে পারে তা বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করেন। তারপর তিনি সুপারিশ করেন যে কেবলমাত্র সরকারি হস্তক্ষেপ এরূপ অবস্থা হতে কি করতে পারে? প্রতিরোধ করতে পারে। এই জন্য তিনি মূলত মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে মিশ্র অর্থনীতির বিষয়টি পরোক্ষভাবে হলেও তুলে ধরেন। এই জন্য তার অবদানকে অনেকে কেইনসীয় বিপ্লব হিসেবে কি করেছেন? চিহ্নিত করছেন। এখন হচ্ছে কনসেপ্ট অফ কেইনসিয়ান রিভলিউশন। কেইনসিয়ান রিভলিউশনটা কি? কনসেপ্ট অফ কেইনসিয়ান রিভলিউশন।
কনসেপ্ট অফ কেনশিয়ান রিভলিউশন। কেনশিয়ান বিপ্লবটা কি, এটা মোটামুটি আমাদের লাস্ট টপিক। আজকে টাইম নেই, একটু খেয়াল করি। কেইন্সের চিন্তাধারার পূর্বে ক্লাসিক্যাল চিন্তাধারা অর্থনৈতিক জগতে বিরাজমান ছিল। ক্লাসিক্যাল চিন্তাধারা অনুযায়ী অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, কিন্তু কেইন্স তার জেনারেল থিওরি বইতে প্রথমেই বলেন যে অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে না। তিনি যুক্তি দেন কার্যকরী চাহিদা অবাধ অর্থনীতিতে কম থাকে। এর মূল কারণ হলো আয় বাড়ার অনুপাতে সমাজে ভোগ ব্যয় বাড়ে না। সোজা কথা, আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সে হারে বাড়বে না, ভোগ ব্যয় তার থেকে কম হারে বাড়বে। তো প্রান্তিক প্রবণতা ধনাত্মক হবে, তবে শূন্যর থেকে বেশি, একের থেকে কম হবে বলে পুঁজিবাদ অর্থনীতিতে মোট আয় অপেক্ষা ব্যয়টা কি থাকবে, পেছনে পড়তে বাধ্য। আবার শ্রম বাজারে শ্রমিক সংঘ এবং মালিক পক্ষের যৌথ দর কষাকষির মাধ্যমে আর্থিক মজুরি নির্ধারিত হয়, ফলে আর্থিক মজুরি নিজ দিকে অনমনীয়। অন্যদিকে দ্রব্য বাজারে সঞ্চয় এবং বিনিয়োগ প্রত্যাশী অর্থে আপনি সমান হবে না, কারণ সঞ্চয় করে পরিবারবর্গ, বিনিয়োগ করে ব্যবসায়ীরা। তাই সমাজে এই দুই শ্রেণীর প্রত্যাশা সবসময় সমান হবে এমন নিশ্চয়তা নেই। তাছাড়া বিনিয়োগ সুদের হার এবং মূলধনের প্রান্তিক দক্ষতার উপর নির্ভরশীল, যা আবার একাধিক উপাদান দ্বারা কি হয়, প্রভাবিত হয়। এভাবে দ্রব্য বাজারে প্রান্তিক ভোগ প্রবণতা একের থেকে কম, শূন্যর থেকে বেশি হয়, এবং শ্রম বাজারে আর্থিক মজুরি অনমনীয় এবং অর্থ বাজারে সুদের হার তারল্য পছন্দ দ্বারা কি হয়, নির্ধারিত হয়। এসব বিষয়ে বিস্তৃতভাবে পর্যালোচনা করে কেইন যুক্তি দেন যে একটি অবাধ বাজার অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ স্তরে আয় নির্ধারিত হয়। ঠিক আছে। এরপরে দেখি পুঁজিবাদী অর্থনীতিতে তাই নিয়োগ বাড়ানোর জন্য ক্রয় ক্ষমতার সাপেক্ষে চাহিদার অপ্রতুলতা দূর করা প্রয়োজন। সুতরাং সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সমতা আনা এবং মূলধন বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রয়োজন। এভাবে তিনি তার পূর্বসূরীদের মতামত এবং অনেক সুপারিশ বাতিল করে নতুন আঙ্গিকে আয়, নিয়োগ, সুদের হার, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে মতামত প্রকাশ করেন। সুতরাং স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার পরিবর্তে মিশ্র অর্থনৈতিক ধ্যান ধারণা তিনি উপস্থাপন করেন। ঠিক আছে। এভাবে সামষ্টিক অর্থনীতিতে তিনি যে নতুন চিন্তাধারা প্রবর্তন করেন তাকে অনেকে কেইনশিয়ান বিপ্লব নামে অভিহিত করেন। আজকে এই পর্যন্তই, আমাদের সময় 1 মিনিটেরও কম আছে। যাই হোক, অনেক কিছু নিয়ে আজকে আয় ও নিয়োগ তত্ত্ব নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আর হচ্ছে না। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং টুডেস লেকচার? কোনো কোশ্চেন আছে আজকে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি না স্যার, কোশ্চেন নেই।